উন্নয়নশীল দেশের তালিকায় যেমন বাংলাদেশ ঢুকতে চায় না, শ্রীলঙ্কা ইতিমধ্যেই ঢুকে যাচ্ছে। বাংলাদেশ গরিবই থাকতে চায়, তেমনি বাংলাদেশ নতুন অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর যে জোট ব্রিক্সেও ঢুকতে চাইছে না, অথবা বাংলাদেশ যাতে এই জোটে না ঢুকতে পারে তা নিয়ে কোনো আন্তর্জাতিক শক্তিশালী দেশ পেছন থেকে কাজ করছে কিনা সেটি আজকের আলোচনার বিষয়। যেহেতু এই জোটে চীন আছে, রাশিয়া আছে, আছে ভারত, সেহেতু এই জোটে বাংলাদেশকে ঢুকতে দিয়ে বাংলাদেশের ওপর থেকে কারো নিয়ন্ত্রণ কমে যাবে কিনা সে প্রশ্ন দিয়েই শুরু করতে চাই আজকের বিশ্লেষণ। চলুন শুরু করা যাক। আগামী 12 এবং 13 সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিক্সের 18তম শীর্ষ সম্মেলন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নয়, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে। এই যে আমন্ত্রণ পত্র, তার কোথাও তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করা হয়নি। মজার ব্যাপার হচ্ছে, আমন্ত্রণ পাওয়ার পরও ঢাকা সিদ্ধান্ত নিতে পারছে না। সরকার বলছে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। প্রশ্ন হলো, একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন কি দেবেন না সেটি ঠিক করতে বাংলাদেশের এত হিসাব নিকাশ কেন করতে হচ্ছে বলেন তো? তারেক রহমানকে এবার ব্রিক্সের সম্ভাব্য সদস্য বাংলাদেশের সরকার প্রধান হিসাবে নয়, বিমস্টেকের সভাপতি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে বিশেষ অতিথির আমন্ত্রণ জানানো হয়েছে। তারপরও এই সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ 2023 সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এবং 2024 সালে রাশিয়ার কাজানে ব্রিক্সের যে সম্মেলন হয়েছিল সেখানে আউটরিচে বাংলাদেশ অংশ নিয়েছিল। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবেই ব্রিক্সে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। চীন বাংলাদেশের অংশীদারিত্বকে সমর্থন করেছে। রাশিয়ার কাছেও বাংলাদেশ সহযোগিতা চেয়েছে এবং রাশিয়াও বলেছে যে নতুন সদস্য নেওয়ার স্থগিতাদেশ উঠে গেলে তারা বাংলাদেশকে সমর্থন করবে। তাহলে বাংলাদেশের নতুন সরকারের, ইউনূস তো নেই, ইউনূসের পরবর্তী সরকারের, তারেক রহমান সরকারের এই দ্বিধা কেন? এই দ্বিধাকে শুধু বাংলাদেশ ভারত সম্পর্কের অস্বস্তি দিয়ে ব্যাখ্যা করলে পুরো সত্যকে বলা হবে না। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো নয়, এটা আমরা জানি। সীমান্তে উত্তেজনা আছে, শেখ হাসিনা ভারতে আছেন, সেটা নিয়ে তারেক রহমানের গোসা থাকতে পারে। তিনি দেশে ফেরার কথা বলেছেন, সবই সত্য। কিন্তু আন্তর্জাতিক কূটনীতি বা দেশের স্বার্থ অভিমান বা ব্যক্তিগত অভিমান দিয়ে চলে না। ভারতের সঙ্গে যদি সমস্যা থেকেই থাকে তাহলে সেই সমস্যা আলোচনার জন্য তো তারেক রহমানের দিল্লিতে যাওয়া দরকার। নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের প্রথম মুখোমুখি বৈঠকের সুযোগ তৈরি হলে সেটা এড়িয়ে যাওয়া কেন বাংলাদেশের স্বার্থ হবে বলেন তো? আমি দেখছি অনেক বিএনপি পন্থী, জামাতপন্থী বুদ্ধিজীবীরা তারেক রহমানকে বুদ্ধি দিচ্ছেন, ফেসবুকে বা বিভিন্ন জায়গায় পরামর্শ দিচ্ছেন যে এখানে যাওয়া ঠিক হবে না। প্রোপাগান্ডা সচিবের পত্রিকা ওয়াদাও দেখলাম একটা রিপোর্ট করেছে বিষয়ে। বরং আমার তো মনে হয় এখানে আরো বড় একটি হিসাব আছে। ব্রিক্স এখন আর 5টি দেশের আলাপের ক্লাব নয়। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়ার মতো দেশ যুক্ত হয়েছে। এই জোট বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল নির্ভর পশ্চিমা অর্থনৈতিক কাঠামোর বাইরে বিকল্প বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, অর্থায়ন এবং স্থানীয় মুদ্রায় লেনদেনের সম্ভাবনা তৈরি করেছে। বাংলাদেশ যার থেকে লাভবান হওয়া ছাড়া ক্ষতির সম্ভাবনা নেই। ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য বাংলাদেশ আগে থেকেই, অর্থাৎ দরজার একেবারে বাইরে নয়, বাংলাদেশ দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে। কিন্তু সেই দরজা দিয়ে ঢুকতে গেলেই বাংলাদেশের বর্তমান সরকারের পা থরথর করে কাঁপছে। কেন বলেন তো? কারণ অবৈধ ইউনূস সরকারের সময় থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভয়ঙ্করভাবে একমুখী হয়ে গেছে। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ককে এমনভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে যেন যুক্তরাষ্ট্র অসন্তোষ হতে পারে বা অসন্তুষ্ট হতে পারে এমন কোনো সিদ্ধান্ত বাংলাদেশ স্বাধীনভাবে নিতে পারবে না। এবং একটি চুক্তি করা হয়েছে এবং সেই চুক্তিতে আসলে তাই বলা হয়েছে
যে বাংলাদেশ অন্য কারো সঙ্গে বাণিজ্য যে কোনো সিদ্ধান্ত সম্পর্ক তৈরি করতে পারবে না যদি আমেরিকা নামক ভাসুরকে জানানো না হয়। তারেক রহমানের সরকার সেই ইউনূস সরকারেরই বর্ধিত সংস্করণ। ফলে ক্ষমতার উত্তরাধিকার বদলালেও নির্ভরতার কাঠামো তো বদলায়নি। ইউনূস সরকারের সময় যে দেশি বিদেশি শক্তির সমর্থনে রাষ্ট্র পরিচালিত হয়েছে, তারেক রহমানের সরকারও সেই শক্তির দেওয়া সীমারেখার বাইরে যেতে সাহস করছে না। ব্রিক্সে যুক্ত হওয়া মানে যুক্তরাষ্ট্রের শত্রু হয়ে যাওয়া নয়। ভারত ব্রিক্সে আছে, আবার যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারও। সংযুক্ত আরব আমিরাত ব্রিক্সে আছে, একই সঙ্গে ওয়াশিংটনের তারা ঘনিষ্ঠতম মিত্র। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা হলো আমাদের সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিকে বোঝেই না। তারা বন্ধুত্বকে আনুগত্য এবং কূটনীতিকে প্রভুর অনুমতি হিসাবে দেখে। ফলে চীন বা রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানোকে জাতীয় স্বার্থের প্রশ্ন হিসেবে নয়, ওয়াশিংটন কিভাবে নেবে সেই ভয় দিয়ে বিচার করা হয়। এখানে আরো একটি প্রশ্ন উঠছে, বাংলাদেশ ব্রিক্সে যুক্ত হলে কার ক্ষতি হবে? বাংলাদেশের নিজের তো ক্ষতি হওয়ার কারণ নেই। দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ, অবকাঠামো, শিল্প এবং প্রতিরক্ষায় চীন ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ অংশগ্রহণ আছে। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। ব্রিক্সের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হলে বাংলাদেশ বড় বাজারে প্রবেশ, বিকল্প ঋণ, অবকাঠামো বিনিয়োগ এবং বহুপক্ষীয় দর কষাকষিতে সুবিধা পাবে, তাতে কোনো সন্দেহ নেই। ডলারের ওপর অতিরিক্ত নির্ভরতাও ধীরে ধীরে কমানোর সুযোগ তৈরি হবে। ক্ষতি হবে তাদের যারা বাংলাদেশকে ঋণ, শুল্ক, নিষেধাজ্ঞার ভয় এবং রাজনৈতিক স্বীকৃতির বিনিময়ে নিয়ন্ত্রণ করতে চায়, যারা বাংলাদেশে তাদের বিরোধী সরকারকে ফেলে তারেক রহমানের মতো, ইউনূসের মতো সরকারকে বসাতে চায় এবং প্রয়োজনে জামায়াতকে বাংলাদেশের ক্ষমতা দিতে চায়। বাংলাদেশ যত বেশি বিকল্প অর্থনৈতিক এবং কূটনৈতিক অংশীদার পাবে, কোনো একটি শক্তির পক্ষে ঢাকার উপর একক চাপ প্রয়োগ করা ততই কঠিন হয়ে যাবে। সুতরাং ব্রিক্স থেকে বাংলাদেশকে দূরে রাখার চেষ্টা থাকলে তার উদ্দেশ্য অর্থনৈতিক নয়, রাজনৈতিক নিয়ন্ত্রণ ধরে রাখা। গত বছর রিও ডি জেনেরোতে আউটরিচে বাংলাদেশ যায়নি, তখন ইউনূস সরকার ক্ষমতায় ছিল। এবার দিল্লির আমন্ত্রণ নিয়েও বাংলাদেশ দোদুল্যমান, অথচ একই সরকার মস্কোয় গিয়ে ব্রিক্স সদস্য পদে রাশিয়ার সমর্থন চায়। এই কিছুদিন আগেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে কথা বলে আলোচনা করে ব্রিক্সে যুক্ত হওয়ার জন্য সমর্থন চেয়ে এসেছে। এই যে আপনি যাবেন, কথা বলবেন, আবার সমর্থন চেয়ে আসবেন, আবার যখন আমন্ত্রণ জানানো হবে তখন আপনি যাবেন না, এটা আসলে কি? একদিকে আপনি ব্রিক্সের সুবিধা চাইছেন, অন্যদিকে পশ্চিমা শক্তির বিরাগভাজন হওয়ার আশঙ্কায় প্রকাশ্যে এগোতে ভয় পাচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন জাতীয় স্বার্থের ভিত্তিতে নয়, সম্ভাব্য প্রভুদের প্রতিক্রিয়ায় অনুমান করে পরিচালিত হচ্ছে। তারেক রহমান দিল্লিতে গেলে ভারতের সঙ্গে সব সমস্যা মিটে যাবে এমন দাবি কেউ করছে না। ব্রিক্সের আউটরিচে গেলেই বাংলাদেশ সদস্য হয়ে যাবে তাও কেউ বলছে না। কিন্তু না গেলে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা আপনি দিচ্ছেন, সেটা হচ্ছে বাংলাদেশ নিজের কৌশলগত সুযোগ গ্রহণের সাহসটা হারিয়ে ফেলেছে। প্রতিবেশীর সঙ্গে বিরোধকে অজুহাত বানিয়ে বৃহত্তর অর্থনৈতিক মঞ্চ থেকে দূরে থাকা কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি নয়, হতে পারে না। বাংলাদেশের সামনে এখন পছন্দটা খুব পরিষ্কার। দেশটি কি একক কোনো শক্তির নিরাপত্তা এবং রাজনৈতিক আশীর্বাদের উপর নির্ভরশীল থাকবে, নাকি ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ সবার সঙ্গে নিজের স্বার্থ অনুযায়ী সম্পর্ক রাখবে? ব্রিক্স নিয়ে সিদ্ধান্ত সেই প্রশ্নটারই আসলে পরীক্ষা। সরকার শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় সেটি দেখার বিষয়। তবে সিদ্ধান্তহীনতা ইতিমধ্যে অনেক কিছু বলে দিয়েছে। বাংলাদেশ ব্রিক্সে আগ্রহী নয়, ব্যাপারটি তা নয়। বাংলাদেশ আগ্রহী, কিন্তু স্বাধীনভাবে সেই আগ্রহ প্রকাশ করার ক্ষমতা তারেক রহমানের সরকারের যে নেই, সেটাই প্রমাণিত হয়েছে এই সিদ্ধান্তহীনতার কারণে। আর সে কারণে আসলে আমরা বুঝে গেছি, যে বোঝার সে আসলেই বুঝে গেছে যে কার নির্দেশে কিংবা কাকে সন্তুষ্ট রাখতে ব্রিক্সের দরজার চৌকাঠে দাঁড়িয়েও বাংলাদেশ বারবার পেছন ফিরে তাকাচ্ছে। বস কি বলবে, বস কি বলবে, বস কি বলবে, বস আসলে কি বলার সার্জিও গোল বলে দিয়ে যাবে হয়তো। ভালো থাকবেন সবাই।